নমস্কার, স্বাগত সিটিভিএনে আপনাদের সকলকে, স্পেশালি আমার পড়ুয়া বন্ধুদের। কারণ অনলাইন এডুকেশন এটাই আমাদের প্রোগ্রাম এবং বিগত অনেকগুলো বছর ধরে আমরা চেষ্টা করছি এই প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার করোনার সময় থেকে। তার একটাই কারণ, যাতে অনলাইনে বাড়িতে বসে আমার পড়ুয়া বন্ধুরা অর্থাৎ তোমরা পড়াশোনা করতে পারো, সঙ্গে তোমাদের অভিভাবকরাও তোমাদের সাহায্য করতে পারেন। এবং প্রতিদিনই টিচাররা থাকেন আমাদের সঙ্গে, তারা গাইড করে দেন তোমাদের সুন্দর করে। এবং খুব স্বাভাবিকভাবেই দ্বাদশ শ্রেণীর দিকেই কিন্তু আজকে আমরা কনসেন্ট্রেট করব, অর্থাৎ ক্লাস 12-এর পড়ুয়া বন্ধু যারা রয়েছে তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো, কারণ স্যার আজকে সাজেশন দেবেন, তাও আবার ইতিহাসের। আমরা একটু নজর রাখার চেষ্টা করি, আগে স্যারের সঙ্গে আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন চিরঞ্জিত ঘোষাল স্যার, আপনাকে অনেক স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে। এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস যে আজকে আমার বন্ধুরা পাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না, তাই শুরু থেকে শুরু করি। যেটা বলার সেটা হচ্ছে যে একদম এইচএস আপকামিং 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, রিভাইজ রুটিনও দিয়ে দেওয়া হয়েছে। গলার প্রবলেম আছে, আমার বলতে একটু অসুবিধা হচ্ছে, চেপে যাচ্ছে, গলার চোখ হয়ে গেছে। যাই হোক, তা এবং সিলেবাসও খানিকটা রিডিউস করা হয়েছে, ফলে এই প্যান্ডেমিক পিরিয়ডে পরীক্ষা তো গত বছর হয়নি, তার আগের বছর পরীক্ষা 2020-তে স্টার্ট করেও বন্ধ করে দিতে হয়েছিল, কারণ 21 তারিখ থেকে লকডাউন স্টার্ট হয়ে গিয়েছিল। অনেক দিন পর, প্রায় 2 বছর পর এইচএস এবং মাধ্যমিক হচ্ছে, এটা একটা খুব আশার খবর। যাই হোক, আমার যেটা বলার সেটা হচ্ছে যে ঠিকঠাক পড়া ব্যাপারটার মধ্যে থেকে স্টুডেন্টরা বেরিয়ে গিয়েছিল। একটা এই যে প্রবলেম অ্যারাইজ করার ফলে অনলাইন ক্লাসেস এবং ইত্যাদি ব্যাপারগুলোর জন্য যে রেগুলার যে এডুকেশন সিস্টেমটা থাকে সেটাতে একটা স্টুডেন্টরা প্রবলেমে পড়েছিল। এবং আলটিমেটলি আমি দেখেছি, আমার নিজের স্টুডেন্টদের আমি দেখেছি যে পড়ুয়া যে ব্যাপারটা, পড়তে হয় যে ব্যাপারটা, সেই অভ্যেস থেকে তারা বেরিয়ে গিয়েছিল। যাই হোক, সেই জায়গায় এবং তারা হয়তো ভেবেও নিয়েছিল এবছর অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা হবে, পেরিয়ে যেতে পারবে, বলার কিছু নেই। আস্তে আস্তে ব্যাপারটা খুব স্বাভাবিক হচ্ছে, তাদের বুঝতে হবে যে পরীক্ষা একদম দোরগোড়ায় চলে এসছে, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ফলে আলটিমেটলি আমরা যেটা করতে পারি সেটা যেটা সাজেশান, দীর্ঘ সময় যেহেতু তারা পড়ার বাইরে ছিল, ফলে তারা একটা সাজেস্টিভ এসে যদি পড়ে, এখনও তারা 60% নাম্বার অ্যাচিভ করতে পারে। কারণ বারবারই আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে এমসিকিউ এসিকিউ থেকেই 40 যদি অ্যাটেন্ড করা যায়, আর যদি 40-এ আমি ধরে নিচ্ছি ওখানে মোটামুটি 90% নাম্বার ওখান থেকে যদি করা যায়, 36, 37 বা 35, আর প্রজেক্ট থেকে 15 মানে 50 এখান থেকেই চলে আসে। আর যেটা থাকে সেটা হচ্ছে বড় কোশ্চেন 40 নাম্বারের থাকে, সেখান থেকে 10 বা 15 পেলেই আলটিমেটলি 60%-এর ওপর নাম্বার অ্যাচিভ করা যায়। এটা খুব একটা সহজ প্ল্যাটফর্ম 11-12-এ এই নাম্বার অ্যাচিভ করার জন্য। আমার যেটা দেওয়ার সেটা হচ্ছে যে আমি প্রথমে বলে দিচ্ছি যে কোন কোন চ্যাপ্টার পরীক্ষায় আছে, তারপরে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ব্রড কোশ্চেন সাজেশন করে দিচ্ছি। ম্যাক্সিমাম একটা চ্যাপ্টার থেকে 3টে, তার বেশি খুব না। আমাদের 5টা চ্যাপ্টার আছে, তার মধ্যে 3-5 15খানা কোশ্চেন সাজেশন করছি। এবং তার মধ্যে থেকেও কিছু স্পেশাল সাজেশন করছি যে 2টো করে ট্রিপল স্টার, যে এই 2টো হয়তো আসবেই একদম। আমি তো কোশ্চেন সেটার নয়, সুতরাং আমার পক্ষে এটা আসবেই বলা মুশকিল, কিন্তু 80% পসিবিলিটি থেকে যায় যে হ্যাঁ এটা আসছে, কোশ্চেনের ট্রেন্ড দেখলে বুঝতে পারা যায় একটা। গত বছর যেহেতু পরীক্ষা হয়নি, সেহেতু এবছর সাজেশন করাটা টাফ, কিন্তু যাই হোক চেষ্টা করছি। আর আলটিমেটলি তারপরে আমি এমসিকিউ এবং এসিকিউ, কারণ এমসিকিউভাবে কোনো সাজেশন সেভাবে হয় না, একটা ম্যাক্সিমাম ভলিউম পড়তে হয়। হয়তো দেখা যাচ্ছে যে 24 নাম্বার এমসিকিউ অ্যান্সার করবার জন্য আলটিমেটলি হয়তো পড়তে হচ্ছে 200টা এমসিকিউ, হয়তো 16 নাম্বার এসিকিউ সাজেশন করা নাম্বার অ্যাচিভ করবার জন্য পড়তে হচ্ছে আমাদের হয়তো 100 বা 150খানা এসিকিউ। যাই হোক, যতটুকু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্যাটার্ন থেকে যতটুকু সুবিধা ততটুকু আসতে পারে তার পসিবিলিটি, সেখান থেকে আমি একটা সাজেশন তৈরি করেছি এবং সেটা আমি তোমাদের দিচ্ছি। আশা করি এই গাইডলাইন মেনে চলো। এখনও যদি তোমরা পড়তে বসো তাহলে আলটিমেটলি 60% নাম্বার অ্যাচিভ করা খুব একটা বড় কথা নয়। ঠিক আছে, আমি বলে নিই প্রথমে কোন কোন অধ্যায় আছে আমাদের। প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে যে আমাদের কোন কোনটা বাদ আছে। আমাদের দ্বিতীয় অধ্যায় 19 এবং 20 শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার, এই অধ্যায়টা বাদ আছে, হয়তো তোমরা জানো, তবু আরেকবার বলছি। আর আছে সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ, এটা বাদ আছে। আর অষ্টম অধ্যায় উপনিবেশীকরণ, এই 3টে চ্যাপ্টার আমাদের বাদ আছে। আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে অতীতচরণ, তৃতীয় অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য, চতুর্থ অধ্যায় হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, পঞ্চম অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক ভারতের শাসন
এবং ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। এই 5খানা চ্যাপ্টার আমাদের পড়তে হবে। এখান থেকে তোমরা ব্রড কোশ্চেনের সাজেশনটা নাও। আমি 2টো করে ট্রিপল স্টার দেবো আর একটা কোশ্চেনে ডবল স্টার দেবো। ওই 2টো কোশ্চেনে আসার পসিবিলিটি 100% বা 90%, আর এটা মোটামুটি 70 to 75%। চলো তোমরা খাতা পেন নিয়ে আশা করি রেডি। আমি একটু সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে অর্থাৎ ডাবল স্টার যেগুলো, সেগুলোতে অনেক বেশি পরিমাণে চান্স রয়েছে আসার, এবং সিঙ্গেল স্টার অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে আজকের সাজেশনটা কতটা ইম্পর্ট্যান্ট হিস্ট্রির ক্ষেত্রে। এবং খুব স্বাভাবিকভাবে স্যার যেমনটাই বললেন, একেবারে পাই টু পাই কিন্তু উনি বলে দিচ্ছেন, সুতরাং তোমাদের কোনো রকম কোনো অসুবিধে হওয়ার কথাই নয়। একেবারে খাতা পেন নিয়ে বসে পড়ো, স্যার শুরু করছে। হ্যাঁ, একদম শুরুতে যেটা বলছি সেটা হচ্ছে যে মিথস। ইতিহাস রচনায় কিংবদন্তি ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো। ইতিহাস রচনায় কিংবদন্তি ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো। লেখো তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে, অতীত স্মরণ থেকে, ইতিহাস রচনায় কিংবদন্তি এবং লোককথার গুরুত্ব আলোচনা করো। এটা তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখো, এটা আসার পসিবিলিটি আমি বলে দিলাম প্রথমেই। সেটা সেকেন্ড কোশ্চেন হচ্ছে যেটা ট্রিপল স্টার দেবে, সেটা হচ্ছে পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। আমি আবারও বলছি, পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। এটাকেও ট্রিপল স্টার দাও। ডবল স্টার দাও হচ্ছে জাদুঘরের সংজ্ঞা লেখো। জাদুঘরের সংজ্ঞা লেখো। তার সাথেই একটা পার্ট কোশ্চেন, সেটা হচ্ছে ইতিহাস রচনায় জাদুঘরের গুরুত্ব আলোচনা করো। ইতিহাস রচনায় জাদুঘরের গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনটা এক্স্যাক্টলি রেডি করে দেওয়া নেই তোমাদের সিলেবাস অনুযায়ী, কিন্তু তোমাদের একটু রেডি করে নিতে হবে। আমি কোনো জায়গা থেকে তোমাদের টেক্সট বই বলো বা অন্যান্য যে কোনো রেফারেন্স বই বলো, সেখানে আমি এই কোশ্চেনটাকে ঠিক রেডি পারিনি। আমি দেখেছি জাদুঘর, তার বৈশিষ্ট্য, জাদুঘরের প্রকারভেদ, এই ধরনের কোশ্চেনগুলো আছে, কিন্তু ইতিহাস রচনায় তার গুরুত্ব ডিটেল এই কোশ্চেনটা কোনো জায়গাতে নেই, সেটাকে একটু তৈরি করে তোমাদের নিতে হবে। তাহলে আমাদের প্রথম অধ্যায় থেকে আমরা 3টে কোশ্চেন সাজেশন করলাম। প্রথম দুটোকে তোমরা ট্রিপল স্টার দাও, আর সেকেন্ডেরটা থার্ডেরটাকে তোমরা ডবল স্টার দাও। তৃতীয় অধ্যায় চলে যাচ্ছি আমরা। তৃতীয় অধ্যায় থেকে এই কোশ্চেনটাও সব বই রেডি করে দেওয়া নেই, দেখতে পেয়েছি আমি। সেটা হচ্ছে যে পলাশির যুদ্ধ, ট্রিপল স্টার দেবে। 1 নম্বর কোশ্চেন, পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। ট্রিপল স্টার আসার পসিবিলিটি অনেকটাই আছে। পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। এইখানেও আমি পরের কোশ্চেনে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেন, ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝো? চীনের ক্যান্টন বাণিজ্য, ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝো? এই বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। তার সাথে কোশ্চেন হচ্ছে ক্যান্টন বাণিজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। ক্যান্টন বাণিজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এই চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন দেবো, চ্যাপ্টারটা একটু বড়। আচ্ছা, যেটা বললাম যে পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধে তুলনামূলক আলোচনা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু পলাশির যুদ্ধটাকে ডিটেল পড়বে। পলাশির যুদ্ধের কারণ বা সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ এবং বক্সারের যুদ্ধের কারণ, ফলাফল, এগুলো ডিটেলে পড়বে। এই দুটো যদি তুমি পড়ে নিতে পারো, এই কোশ্চেনটা ভেঙে আসতে পারে বা দুটো মিলিয়ে এইভাবে একসাথেও আসতে পারে বেল্ট করে। সেটা হচ্ছে যে পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা, সেটা ওই দুখানাকে পড়লেই তোমরা এটা করতে পারবে। দেখো, ক্যান্টন বাণিজ্য যেটা বললাম সেটা। তারপরে কোশ্চেন হচ্ছে চীনের ওপর আরোপিত বিষম চুক্তিগুলি আলোচনা করো।
চীনের ওপর আরোপিত বিষম চুক্তিগুলি আলোচনা করো। আবার বলছি, চীনের ওপর আরোপিত বিষম চুক্তিগুলি আলোচনা করো বা বৈষম্যমূলক চুক্তিগুলো আলোচনা করো। তার সাথে এই প্রথম দুটোকে তুমি ট্রিপল স্টার দাও তোমরা, সেকেন্ডেরটাকে ডবল স্টার দাও, আর সিঙ্গেল স্টারের মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত রাখো। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল, এর প্রেক্ষাপট এবং শর্তাবলী আলোচনা করো। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল, এর প্রেক্ষাপট এবং শর্তাবলী আলোচনা করো। এটাকে সিঙ্গেল স্টার দাও। প্রথম দুটোকে ট্রিপল স্টার দাও, তারপর এটাকে ডবল স্টার দাও এবং এটাকে সিঙ্গেল স্টার দাও। তবে চারটেই পড়ার চেষ্টা করবে। যারা একটু পড়ুয়া তাদের ক্ষেত্রে বলছি চারখানাই পড়ার চেষ্টা করবে, কারণ এক্স্যাক্টলি কোনটা আসতে পারে, হয়তো আমি যেটাকে সিঙ্গেল স্টার দিলাম সেটাও চলে আসতে পারে, এমন নয়। তবে সেটা সাজেশনের মধ্যে রাখছি, পড়ে রাখবে। চতুর্থ অধ্যায়ে আমরা যাচ্ছি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এখান থেকে তোমরা যেটা লিখবে সাজেশন, সেটা হচ্ছে সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। ট্রিপল স্টার দেবে এটাকে, সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। রাজা রামমোহন এবছরের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, বিদ্যাসাগর। সেকেন্ড কোশ্চেন হচ্ছে নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই আলোচনাটা করতে গেলে ডিরোজিও থেকে স্টার্ট করতে হবে, কারা কারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সেটাকেও লিখতে হবে, এবং এই আন্দোলন পরবর্তী ক্ষেত্রে স্থগিত হয়ে গিয়েছিল এবং তারা সমাজের মূল স্রোতে মিশে গিয়েছিল। এই পুরো ব্যাপারটাই লিখতে হবে, তার জন্য আলোচনা করো বললাম, পুরোটাই পড়তে হবে এবং লিখতে হবে। ট্রিপল স্টার দেবে, ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, থার্ড কোশ্চেনে যাচ্ছি। এখান থেকেও আমি চারটে সাজেশন করব। সেটা হচ্ছে এই কোশ্চেনটা, এটাকেও ট্রিপল স্টার দাও। সেটা হচ্ছে চীনের 4th মে আন্দোলনের কারণ। চীনের 4th মে আন্দোলনের কারণ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চীনের 4th মে আন্দোলনের কারণ আলোচনা করো। এই তিনটে আশা করি পড়লেই হবে। আর একটা কোশ্চেন একটু দেবো, সেটা হচ্ছে, একটুখানি দাঁড়াও, আচ্ছা আমি একটা জিনিস মিস করে গেলাম। সেকেন্ড চ্যাপ্টার থেকে আর একটা কোশ্চেন একটু হয়, সেটা একটু লিখে রাখো, ওটাকেও সিঙ্গেল স্টার দিয়ে লিখে রাখো, পড়বে। সেটা হচ্ছে অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো। থার্ড চ্যাপ্টার থেকে, সরি সেকেন্ড চ্যাপ্টার নেই, থার্ড চ্যাপ্টার থেকে। সেটা হচ্ছে অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো। সেখানে একটু লিখে নাও, অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, তাহলে থার্ড চ্যাপ্টার থেকে আমি, 4th চ্যাপ্টার থেকে আমি বেসিক্যালি তিনটে সাজেশনই করলাম। 5th চ্যাপ্টারে চলে যাচ্ছি আমরা, কারণ আমরা এরপরে এমসিকিউতে যাবো, এসিকিউতে যাবো। সেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। আবার বলছি, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। তারপরে কোশ্চেন, রাওলাট সত্যাগ্রহ কি? রাওলাট সত্যাগ্রহ কি? তার সাথেই কোশ্চেন হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো। এগুলোকে ট্রিপল স্টার দাও। রাওলাট সত্যাগ্রহ, তার সঙ্গে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। আচ্ছা, তার সাথে আরেকটা কোশ্চেন হয় এখান থেকে, সেটা হচ্ছে বাংলায় 50-এর মন্বন্তরের কারণ এবং ফলাফল আলোচনা করো। বাংলায় 50-এর মন্বন্তরের কারণ এবং ফলাফল আলোচনা করো। তাহলে এখান থেকে তিনটে কোশ্চেনই দিলাম। চলো 6th চ্যাপ্টারে আমরা চলে যাচ্ছি। 6th চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে
ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বোস ও আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো। আমি আবার বলছি, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো। এই চ্যাপ্টার থেকে সেকেন্ড কোশ্চেন হচ্ছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মাধ্যমে কিভাবে ভারত বিভাগ সম্পন্ন হয়েছিল? মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মাধ্যমে কি করে ভারত বিভাগ সম্পন্ন হয়েছিল? আর দুটো কোশ্চেন ম্যাক্সিমাম এখান থেকে হবে, একটু দিচ্ছি। নৌ বিদ্রোহের কারণ, 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ আলোচনা করো। আর একটা কোশ্চেন, ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল? ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল? এই মিশনের ব্যর্থতার দিকগুলি আলোচনা করো। এই মিশনের ব্যর্থতার দিকগুলি আলোচনা করো। তাহলে আমাদের ব্রড কোশ্চেনের সাজেশন শেষ। এবার আমরা একটুখানি এমসিকিউ আর এসিকিউ চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছি। তোমরা একটু লিখে নাও খাতা পেন নিয়ে। আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করছি। অর্থাৎ বড় প্রশ্নগুলো মোটামুটি বড় কোশ্চেন এর মধ্যেই এসে যাবে, এর বাইরে হয়তো আসবে না বা আসবে না। আমি এমসিকিউ এবং এসিকিউ বেশি না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা 12টা করে এমসিকিউ যতটুকু সময় আছে তার মধ্যে লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটু লিখে নাও, এগুলোর মধ্যেই আসবে, কারণ প্রিভিয়াস ইয়ারগুলোতে এগুলোই এসেছিলো এবং ঘুরে ফিরে এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই আসে, তার বাইরে কিছু আসে না। সেটা হচ্ছে মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো, মৌখিক ইতিহাসের গুরুত্ব, এমসিকিউ ফার্স্ট চ্যাপ্টার, মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো হাইফেন জনশ্রুতি। আমি বলে যাচ্ছি, তোমরা এই ভিডিওটা পরবর্তী ক্ষেত্রে ফেসবুকেও পাবে, ইউটিউবেও পেয়ে যাবে, সেখান থেকে লিখে নিও যদি এখনই স্পিডে লিখতে না পারো, সময় কম, যার জন্য মোটামুটি 5খানা চ্যাপ্টারের এমসিকিউ এবং এসিকিউ লেখাতে গেলে বেশ খানিকটা সময় লাগে। আমি বলে যাচ্ছি, হয়তো সময় সেভাবে দিতে পারছি না। হ্যাঁ, চেষ্টা করো পরবর্তী ক্ষেত্রে এটাকে দেখে নিয়ে আরেকবার লিখে নেওয়ার জন্য। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, প্রাচীন ভারতের অন্যতম এক কিংবদন্তির চরিত্র হলো, প্রাচীন ভারতের এক অন্যতম কিংবদন্তির চরিত্র হলো হাইফেন রামচন্দ্র। আচ্ছা, থার্ড হচ্ছে, পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয়, পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় হাইফেন মিথোলজি। 4 নম্বর কোশ্চেন, কোন লোককথার মূল চরিত্র মানুষ? কোন লোককথার মূল চরিত্র মানুষ? হাইফেন কিংবদন্তি। তারপরে কোশ্চেন, ব্রতকথার চরিত্রগুলি মূলত হাইফেন দেবদেবী কেন্দ্রিক। আমি অপশান তো দেওয়া সম্ভব নয়, আমি জাস্ট উত্তরটুকুই বলে যাচ্ছি, মুখস্থ করো, কারণ এগুলো এসিকিউ প্যাটার্নও আসতে পারে। সুতরাং এমসিকিউ সবসময় চেষ্টা করবে এসিকিউ প্যাটার্নের মতো করে মুখস্থ করবার। তারপরে কোশ্চেন, কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হলো হাইফেন অতিরঞ্জন। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা হাইফেন জেমস মিল। আচ্ছা, শ্রীরামপুর মিশন কারা স্থাপন করেন? আমরা জানি 1800 খ্রিস্টাব্দে, তার আগে উইলিয়াম কেরির নেতৃত্ব হয়েছিল। শ্রীরামপুর মিশন কারা স্থাপন করেন? হাইফেন খ্রিস্টান মিশনারিরা। আচ্ছা, মিউজিয়াম শব্দটি এসছে হাইফেন উত্তর হচ্ছে মৌসিয়ন শব্দ থেকে। আচ্ছা, আশালতা সরকারের আমি সূর্য সেনের শিষ্য হলো হাইফেন লোককথা। এনাফ এমসিকিউ প্রথম চ্যাপ্টার থেকে, এর বেশি পড়ার দরকার নেই। এসিকিউ তো আমরা একটু যাচ্ছি, এসিকিউর কোশ্চেনগুলো আমি একটু বলে যাচ্ছি, তোমরা একটু বই থেকে পড়ে নেওয়ার চেষ্টা করো, কারণ সবসময় উত্তর বলা সম্ভব হচ্ছে না। প্রথম কথা হচ্ছে লোককথা কী? কোশ্চেনগুলো লিখে রাখো, উত্তরগুলোকে তোমরা একটু বই থেকে নিয়ে নিও। লোককথা কী? সেকেন্ড কোশ্চেন হচ্ছে রূপকথা কাকে বলে?
থার্ড কোশ্চেন হচ্ছে স্মৃতি কথা কাকে বলে? স্মৃতি কথা কাকে বলে? বড় কোশ্চেনগুলো করলেই এই কোশ্চেনগুলো হয়ে যাবে, তুমি ভালো করে খেয়াল করে দেখবে। তারপর কোশ্চেন, মিউজিয়াম শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে, এর অর্থ কী? মিউজিয়াম শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে, এর অর্থ কী? তারপর কোশ্চেন, পৃথিবীর প্রাচীনতম মিউজিয়ামটির নাম কি? এটি কোন সময়ে গড়ে উঠেছিল বা কোন সময়কালে গড়ে উঠেছিল? পৃথিবীর প্রাচীনতম মিউজিয়ামটির নাম কি? এটি কোন সময়কালে গড়ে উঠেছিল? পাঁচটা কোশ্চেন হলো। 6 নম্বর কোশ্চেন হচ্ছে জাদুঘরের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। ম্যাক্সিমাম 2 কি 3টে বৈশিষ্ট্য লিখলেই হবে। জাদুঘরের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। মিউজিয়াম বা জাদুঘর। লাস্ট কোশ্চেন এসিকিউ, ফার্স্ট চ্যাপ্টার, কয়েকটি ইতিহাস বিষয়ক জাদুঘরের নাম লেখো। কয়েকটি ইতিহাস বিষয়ক জাদুঘরের নাম লেখো। আশা করি কোশ্চেনগুলো বই থেকে পেয়ে যাবে। চলো আমরা থার্ড চ্যাপ্টার চলে যাচ্ছি। সেখান থেকে লেখো তোমরা কোশ্চেন। প্রথমে এমসিকিউ লেখো, এমসিকিউর উত্তরগুলো বলে দিচ্ছি আমি। আচ্ছা, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে পৌঁছান? ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে পৌঁছান? উত্তর হচ্ছে কালিকট বা কোঝিকোড, যেটা বর্তমান নাম কোঝিকোড। আচ্ছা, তারপর কোশ্চেন হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দস্তক লাভ করে কোন সালে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দস্তক লাভ করে কোন সালে? উত্তর হচ্ছে 1717 খ্রিস্টাব্দে, ফারুকশিয়ারের ফরমান আমরা জানি। আচ্ছা, তারপরে কোশ্চেন, সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন? সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন হাফিন্দুতুলে ঘসেটি বেগম। তারপরে কোশ্চেন, সিরাজদৌল্লা তার দূত হিসাবে কাকে কলকাতায় পাঠিয়েছিলেন? সিরাজদৌল্লা তার দূত হিসাবে কাকে কলকাতায় পাঠিয়েছিলেন? আমরা জানি ব্রিটিশ গভর্নমেন্ট তখন দূতকে অপমান করে এবং সেটা ছিল সিরাজের সঙ্গে বিরোধের একটা কারণ। উত্তর হচ্ছে নারায়ণ দাস। তারপর কোশ্চেন, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। উত্তর 1774। এই কোশ্চেনটা এবং পরের কোশ্চেনটা প্রত্যেকবারই প্রায় পরীক্ষায় আসে। পরের কোশ্চেনটা হচ্ছে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন? কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন হাফিন্দু তো যে স্যার এলিজা ইম্পে। আমরা জানি কোশ্চেন দুটো পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় প্রতি বছরই আসে। আচ্ছা, প্রথম চার্টার অ্যাক্ট বা সনদ আইন কবে পাস হয়েছিল? প্রথম চার্টার অ্যাক্ট বা সনদ আইন কবে পাস হয়েছিল? উত্তর হচ্ছে 1793 খ্রিস্টাব্দে। আচ্ছা, পরের কোশ্চেনটা, সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাস হয়? সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাস হয়? 1853 খ্রিস্টাব্দে। এবং তারপরেই মহাবিদ্রোহ, তারপর রানী ভিক্টোরিয়া ক্ষমতা হাতে নিয়ে নিয়েছিল। যাই হোক, তারপরে কোশ্চেন, রাউতওয়ারি ব্যবস্থার জনক কাকে বলা হয়? রাউতওয়ারি ব্যবস্থার জনক কাকে বলা হয়? স্যার টমাস মনরোকে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন স্যার লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়? ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। আচ্ছা, রুদ্ধদ্বার নীতি প্রচলিত ছিল? রুদ্ধদ্বার নীতি ক্যান্টনের ক্ষেত্রেই সেটা পড়বে তোমরা। রুদ্ধদ্বার নীতি প্রচলিত ছিল, সেটা হচ্ছে চীনে। আর দুটো কোশ্চেন লেখো, সেটা হচ্ছে যে ওই বৈষম্যমূলক চুক্তির মধ্যে হচ্ছে নানকিং চুক্তি এবং সিমোনোসেকির সন্ধি বা চুক্তি, সেটাই এই দুটো লেখো। নানকিং সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? নানকিং সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। আর সিমোনোসেকি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। এনাফ এমসিকিউ। এসিকিউ একটু করে নেবে, আমি জাস্ট বলে দিচ্ছি। প্রথম কোশ্চেনই হচ্ছে দস্তক কী? দস্তক কী? এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা বাধা এবং উইদাউট ট্যাক্সে তারা বাণিজ্য করতে পারবে, সেই সময় এটাই ছিল দস্তক। ফারুকশিয়ার দিয়েছিল 1717 খ্রিস্টাব্দ, আমরা জানি। এটা নিয়েই পরবর্তী ক্ষেত্রে মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী বা পরবর্তী ক্ষেত্রে সিরাজের সঙ্গে ইংরেজদের একটা প্রবলেম শুরু হয়েছিল। তারপরে কোশ্চেন, কোড কর্নওয়ালিস কি? কোড কর্নওয়ালিস কি? তারপরে কোশ্চেন,
কোন আইন অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? কোন আইন অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? এসে কিউ অবশিল্পায়ন কি? অবশিল্পায়ন কি? অবশিল্পায়ন বড় কোশ্চেনও দিলাম আমি, এখানেও পড়তে হবে অবশিল্পায়ন কি। আচ্ছা, গ্যারান্টি ব্যবস্থা কাকে বলে? রেলপথ নির্মাণের সঙ্গে যুক্ত হচ্ছে গ্যারান্টি ব্যবস্থা, সেটা আমরা জানি। গ্যারান্টি ব্যবস্থা কাকে বলে? তারপর কোশ্চেন হচ্ছে তাইপিং বিদ্রোহ কোথায় হয়েছিল? কবে এবং কোথায় হয়েছিল? তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? তারপর কোশ্চেন হচ্ছে কাওতাও প্রথা কি? কাওতাও প্রথা কি? নজরানা প্রথা এবং তার সঙ্গে কাওতাও প্রথা দুটো খুব রিলেটেড কোশ্চেন। নজরানা প্রথা কি সেটাও লিখে রাখো, নজরানা প্রথা কি। এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে কে চীনে মুক্তদার নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন? কে চীনে মুক্তদার নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন? আমরা জানি চীন খুব ক্লোজ ছিল, ক্যান্টনে বাণিজ্য করতে যাওয়া যেত এবং নির্দিষ্ট এরিয়া অবধি ঢোকা যেত, তারপরে বাণিজ্য করা যেত না। সেই সময় কোহং বণিকদের মাধ্যমে বাণিজ্য করতে হতো, যদিও পরবর্তী ক্ষেত্রে চীন ওপেন মার্কেট সিস্টেম আসে এবং সেখানে মুক্তদার নীতি আসে। কে চীনে মুক্তদার নীতি প্রয়োগের কথা ঘোষণা করে? চলো আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে 4th অধ্যায়। এমসিকিউ লেখো তোমরা, এমসিকিউগুলো লিখে নাও, এসিকিউগুলো বলছি। আচ্ছা, প্রথম কোশ্চেন, কোন ইউরোপীয় বণিকরা প্রথম ভারতে আসে? কোন ইউরোপীয় বণিকরা প্রথম ভারতে আসে? অ্যান্সার হচ্ছে পর্তুগিজরা। আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। উডের ডেসপ্যাচ কার আমলে প্রকাশিত হয়েছিল? উডের ডেসপ্যাচ কার আমলে প্রকাশিত? আমরা জানি অ্যাকর্ডিং টু উডের ডেসপ্যাচ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার একটা ভিত তৈরি হয়েছিল, আমরা জানি। উডের ডেসপ্যাচ কার আমলে প্রকাশিত হয়েছিল? লর্ড ডালহাউসির আমলে। চুঁইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন? চুঁইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন মেকলে। তারপর কোশ্চেন, কোন আন্দোলনে থিওডর বেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? কোন আন্দোলনে থিওডর বেকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? আলিগড় আন্দোলন। কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়েছিল? কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়েছিল? উত্তর শ্রী নারায়ণ গুরুর নেতৃত্বে। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন হাইফেন উত্তর লেখো জ্যোতিবা ফুলে। কার উদ্যোগে শুদ্ধি আন্দোলন গড়ে ওঠে? কার উদ্যোগে শুদ্ধি আন্দোলন গড়ে ওঠে? অ্যান্সার হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। আচ্ছা, বাংলায় গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়? এটা নিয়ে একটু কনফিউশন আছে, যেন আমরা জানি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পর উইলিয়াম কেরির নেতৃত্বে, উইলিয়াম কেরি এবং তার যারা মুন্সি লেখক ছিলেন তাদের নেতৃত্বে বাংলায় গদ্য সাহিত্যের বিকাশ ঘটলেও সাধারণ মানুষ তার সুবিধা কোনোদিনই ভোগ করেননি, কারণ সেটা শুধুমাত্র সেই সময় যারা ব্রিটেন থেকে ভারতবর্ষে আসছিল তাদের বাংলা শেখানোর জন্য এই কলেজ তৈরি করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে কলেজ বন্ধ হয়ে যায়। যাই হোক, কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু প্রথম 1815 খ্রিস্টাব্দে গদ্য সাহিত্যের বিকাশ ঘটেছিল রাজা রামমোহন রায়ের হাত ধরে। সুতরাং কোশ্চেনটা হচ্ছে কাকে বাংলায় গদ্য সাহিত্যের জনক বলা হয়? রাজা রামমোহন রায়। আচ্ছা, আর দামিন ই কোহ শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? আমরা জানি প্রত্যেকেই সাঁওতাল বিদ্রোহ, এটা অনেক নিচু ক্লাস থেকে পড়ানো হচ্ছে, সাঁওতাল বিদ্রোহ। চলো এমসিকিউ শেষ, এসিকিউ। আমাদের টাইম কতটুকু আছে? আমরা কি পুরোটা কমপ্লিট করতে পারবো? এখন টাইম রয়েছে প্রায় 15-16 মিনিট। তাহলে তো অবশ্যই তাহলে তো আমরা পারবো করতে, অবশ্যই। আচ্ছা, কোশ্চেন হচ্ছে কবে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? কবে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? তারপর কোশ্চেন, কে কবে কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? কে কবে কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? থার্ড এসিকিউ হচ্ছে চুঁইয়ে পড়া নীতি কি? চুঁইয়ে পড়া নীতি কি? যে সমাজের উচ্চবিত্ত বা মধ্যবিত্ত স্তরকে শিক্ষিত করলে তাদের মধ্য থেকেই শিক্ষা নিম্নবিত্ত স্তরে চলে আসবে, এটা ছিল চুঁইয়ে পড়া নীতির অ্যাকচুয়াল বেসিক ব্যাপার।
চুঁইয়ে পড়া নীতি কি? তারপরে কোশ্চেন হচ্ছে উডের ডেসপ্যাচ কি? উডের ডেসপ্যাচ কি? তারপরে কোশ্চেন কে কবে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন? কে কবে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন? এই সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এই সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? তারপরে কোশ্চেন নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? তারপরে কোশ্চেন কে কবে এবং কোথায় আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? কে কবে এবং কোথায় আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? তারপরে কোশ্চেন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? তারপরে কোশ্চেন যদিও সেটা দিয়েছি, ভাইকম সত্যাগ্রহ বলতে কি বোঝো? ভাইকম সত্যাগ্রহ বলতে কি বোঝো? তারপরে কোশ্চেন কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এই দুটো কোশ্চেন পরীক্ষাতে বারবারই এসছে, একটু স্টার্ট দিতে পারো তোমরা, আসার পসিবিলিটি আছে। সেটা হচ্ছে পতিদার কাদের বলা হয়? একটু অফ কোশ্চেন আর কি। পতিদার কাদের বলা হয়? তারপর কোশ্চেন সাউকার কাদের বলা হয়? সাউকার কাদের বলা হয়? তারপর কোশ্চেন দিকু কাদের বলা হতো? দিকু কাদের বলা হতো? তারপরে কোশ্চেন মেকলে মিনিট কি? মেকলে মিনিট কি? এই চ্যাপ্টারের লাস্ট এসিকিউ হচ্ছে কুয়েমিনতাং দলের প্রতিষ্ঠাতাকে? কুয়েমিনতাং দলের প্রতিষ্ঠাতাকে? তাহলে আমাদের 4th চ্যাপ্টার হয়ে গেল, 5th আর 6th বাকি আছে, কমপ্লিট করার চেষ্টা করছি। 5th-এর এমসিকিউ নাও। আচ্ছা, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন? ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন? উত্তর হচ্ছে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। এমসিকিউ 5th চ্যাপ্টার, সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। তারপরে কোশ্চেন 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? উত্তর হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড। র্যামসে ম্যাকডোনাল্ড। আচ্ছা, কোন বড়লাট বঙ্গভঙ্গ হ্রদের কথা ঘোষণা করেন? কোন বড়লাট বঙ্গভঙ্গ হ্রদের কথা ঘোষণা করেন? লর্ড হার্ডিঞ্জ। উত্তর লর্ড হার্ডিঞ্জ। আচ্ছা, রাওলাট কমিশনের অপর নাম কি ছিল? রাওলাট কমিশনের অপর নাম কি ছিল? অ্যান্সার হচ্ছে সিডিশন কমিশন। সিডিশন কমিশন। তারপর কোশ্চেন ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কোন জায়গায়? হাইফেন দিয়ে কানপুরে। এই কোশ্চেনটাই কোন সালেও আসতে পারে, আরেকবার লেখো। ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। 1925 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1905 খ্রিস্টাব্দে সিমলা দৌত্যের উদ্যোগ নিয়েছিলেন? 1905 খ্রিস্টাব্দে সিমলা দৌত্যের উদ্যোগ নিয়েছিলেন, সিমলা ট্রিটি, সেটা হচ্ছে আগা খাঁ। মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন ঢাকায় হয়েছিল আমরা জানি। উত্তর হচ্ছে ঢাকার নবাব সালিমুল্লাহ। ঢাকার নবাব সালিমুল্লাহ। আচ্ছা,
তারপরে কোশ্চেন, আকালের সন্ধানে লেখেন, আকালের সন্ধানে গ্রন্থটি লেখেন। অ্যান্সার হচ্ছে অমলেন্দু চক্রবর্তী। নবান্ন নাটকের রচয়িতা হলেন, আমরা জানি বিখ্যাত নাটক, নবান্ন নাটকের রচয়িতা হলেন, উত্তর হচ্ছে বিজন ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য। আচ্ছা, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন সময় পাস হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন সময় পাস হয়? উত্তর হচ্ছে লর্ড লিটন, লর্ড লিটন। আচ্ছা, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, সালগুলোকে একটু একটা জায়গায় লিখে যদি পরপর পড়তে থাকো, রিপিটেডলি পড়তে থাকো, দেখবে সালগুলো মনে এসে যায়, অসুবিধা হয় না। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয়, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয় হাইফেন 1919 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে। আচ্ছা, সেই বছরে যেটা হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। উত্তর হচ্ছে 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল, 13ই এপ্রিল। আচ্ছা, আরেকটা কোশ্চেন, জালিয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন? মহাত্মা গান্ধী। আচ্ছা, এসে কিউতে চলো। এসে কিউ হচ্ছে ইলবার্ট বিল কি? ইলবার্ট বিল কি? সেকেন্ড কোশ্চেন হচ্ছে 1909 খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার প্রবর্তনের দুটি কারণ লেখো। 1909 খ্রিস্টাব্দে মর্লে মিন্টো সংস্কার আইন প্রণয়নের দুটি কারণ লেখো। থার্ড কোশ্চেন, কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ফোর্থ কোশ্চেন, রাওলাট কমিশন কি? ফোর্থ কোশ্চেন, রাওলাট কমিশন কি? আচ্ছা, তারপরে কোশ্চেন, সিমলা ডেপুটেশন কি? সিমলা ডেপুটেশন কি? তারপরে কোশ্চেন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজন কমিউনিস্ট নেতার নাম লেখো। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজন কমিউনিস্ট নেতার নাম লেখো। তারপরে কোশ্চেন, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? আমরা জানি চৌরি চৌরার ঘটনাটা, 22 জন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছিল এবং গান্ধীজি বলেছিলেন যে সেখানে হিংসার প্রবেশ ঘটেছে এই আন্দোলনের মধ্যে, ফলে আমরা এই আন্দোলন প্রত্যাহার করছি। যদিও সেটা অ্যাকচুয়াল কজ ছিল না, আমরা জানি খিলাফতের সঙ্গে অসহযোগ আন্দোলন মেল্ট করে হয়েছিল, ফলে খিলাফত আন্দোলন পরবর্তী ক্ষেত্রে যখন খলিফার ক্ষমতায় ফিরিয়ে দেওয়া হয়, মুসলিমরা খিলাফত আন্দোলন বন্ধ করে দিয়েছিল, তখন গান্ধীজি বুঝতে পেরেছিলেন অসহযোগ আন্দোলন এবার আস্তে আস্তে ব্যর্থতার দিকে যাচ্ছে, ফলে পরবর্তী ক্ষেত্রে অসহযোগ আন্দোলন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন, সেটা আমরা জানি। আচ্ছা, পরের কোশ্চেন, 1932 খ্রিস্টাব্দের পুনা চুক্তি কেন হয়েছিল? 1932 খ্রিস্টাব্দের পুনা চুক্তি কেন হয়েছিল? তারপরে কোশ্চেন, কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? এর উদ্দেশ্য কী ছিল? সত্যবিলোপ নীতি কি? সত্যবিলোপ নীতি কি? তাহলে 5th চ্যাপ্টার শেষ, 6th আমরা চলে যাচ্ছি। 6th একটা বড় কোশ্চেন এই মুহূর্তে মনে পড়লো, সাজেশনে আসার পসিবিলিটি আছে, সেটা আমি লাস্টে বলছি। আচ্ছা, এমসিকিউ লিখে নাও আগে। সেটা হচ্ছে, ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলে আখ্যা দিয়েছিলেন। ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলে আখ্যা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। উত্তর হচ্ছে, আচ্ছা, কোন স্থানে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল? কোন স্থানে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল? আমরা জানি বোম্বাই এবং তলোয়ার নামক জাহাজের কথা এখানে বলা নেই। এই কোশ্চেনটাকে স্টার দাও, পরীক্ষায় আসে বারবার দেখেছি। রশিদ আলী দিবস পালিত হয়, রশিদ আলী দিবস পালিত হয়।
উত্তর হচ্ছে 12ই ফেব্রুয়ারি। সরি। আচ্ছা, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন, উত্তর হচ্ছে ডক্টর সুকর্ণ। আচ্ছা, তারপর কোশ্চেন, 1941 খ্রিস্টাব্দের পার্ল হারবারের ঘটনার ফলে কোন দুটি দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা দেখা দিয়েছিল? 1941 খ্রিস্টাব্দে পার্ল হারবারের ঘটনার ফলে কোন দুটি দেশের মধ্যে সম্পর্কে তিক্ততা দেখা দিয়েছিল? আমরা জানি জাপান আর তার সঙ্গে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এর ফলেই পরবর্তী সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপরে অ্যাটমিক অ্যাটাক করেছিল, আমরা জানি সেটা। আচ্ছা, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন, উত্তর হচ্ছে সতীশচন্দ্র সামন্ত, সতীশচন্দ্র সামন্ত। আচ্ছা, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন জওহরলাল নেহেরু, জানি। আচ্ছা, সিমলা বৈঠক আলোচিত হয়, সিমলা বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছিল? সিমলা বৈঠক আলোচিত হয়, উত্তর হচ্ছে ওয়াভেল পরিকল্পনা নিয়ে, ওয়াভেল পরিকল্পনা নিয়ে। প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন, প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন মোহাম্মদ আলী জিন্নাহ। আর লৌহ মানব রূপে পরিচিত ছিলেন, লৌহ মানব রূপে পরিচিত ছিলেন, অ্যান্সার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এমসিকিউ শেষ, এসিকিউতে যাচ্ছি, এবং একটা কোশ্চেন মনে পড়ছে যেগুলো পরীক্ষায় হয়তো আরেক দিতে পারে, যেহেতু আমি বললাম গত বছর যেহেতু পরীক্ষা হয়নি এবং ঠিক তার আগের বছরও পরীক্ষা সেভাবে কন্ডাক্ট করা যায়নি, ফলে এবছর সাজেশন করা টাফ। হ্যাঁ, একটু পড়তে হবে, সেটা হচ্ছে বলে দিচ্ছি, সেটা আমি এটা বলে নিই। লাস্ট চ্যাপ্টার থেকে একটা বড় কোশ্চেন আর মাঝখানে একটা বড় কোশ্চেন বলবো আর কি, মনে পড়লো। আচ্ছা, কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল? কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল? তার সাথেই কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব, ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব লেখো এবং এর ব্যর্থতার কারণ লেখো। এক লাইন করে লিখে যাবে, ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব এবং এর ব্যর্থতার কারণ লেখো। আচ্ছা, কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? তারপরে এসে কিউ, মন্ত্রী মিশন কি বা ক্যাবিনেট মিশন কি? মন্ত্রী মিশন কি বা ক্যাবিনেট মিশন কি? তারপরে কোশ্চেন, রশিদ আলী দিবস কি? রশিদ আলী দিবস কি? তারপরে কোশ্চেন, মন্ত্রী মিশনের 3 জন সদস্যের নাম লেখো। মন্ত্রী মিশনের 3 জন সদস্যের নাম লেখো। তারপর কোশ্চেন, ভিয়েতমিন কি? ভিয়েতমিন কি? এই কোশ্চেনগুলো পরীক্ষা আসে দেখেছি। তানাকা মেমোরিয়াল কি? টানাকা বা তানাকা, তানাকা বা টানাকা মেমোরিয়াল কি? আচ্ছা, তারপর কোশ্চেন হচ্ছে সিওটো কেন গঠিত হয়েছিল? সিওটো কেন গঠিত হয়েছিল? এনাফ আমাদের এমসিকিউ এসিকিউ এনাফ। আমি একটা কোশ্চেন 6th চ্যাপ্টার থেকে একটু বলছি, সেটা আসার পসিবিলিটি আছে, একটু বলে দিই। সেটা হচ্ছে একটুখানি সময় লাগাও, একটু বলে দিচ্ছি আমি। একদম, আমাদের হাতে আর ঠিক 3 মিনিট সময় রয়েছে। হ্যাঁ, আমি জাস্ট তার একটা দুটো, মধ্যে হ্যাঁ আমরা হ্যাঁ complete সেটা, করবো পুরো হ্যাঁ 3 বিষয়টা। মিনিটের মধ্যেই আমাদের হয়ে গেছে প্রায়, একদমই আমরা শেষ দিকে দাঁড়িয়ে আছি। আর স্টুডেন্টদের জন্য একটু বলে রাখি, তার কারণ হচ্ছে স্যার যেভাবে বললেন, স্যার কিন্তু একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পাই টু পাই বলে দিয়েছে। কোনো অসুবিধা নেই, লাইভ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এটা রেকর্ডেড দেখতে পাবে, সোশ্যাল সাইটে দেখতে পাবে, যে কোনো সময় জাস্ট কানে হেডফোন ইউজ করে লিখতে থাকবে। যে নাম বা যে কোয়েশ্চেনগুলো স্যার বলেছেন প্রত্যেকটা মাথায় রাখবে এবং ভালো করে তৈরি করে ফেলবে, তাহলে আর এক্সামের আগে একদমই কোনো যেটা বলার সেটা হচ্ছে যে আমরা 3rd চ্যাপ্টারে ফিরে যাচ্ছি, সেখান থেকে গ্যারান্টি প্রথাটা একটু পড়বে। 3rd চ্যাপ্টার থেকে সাজেশনে প্রথমে বলে যায়নি, সেখানে বললাম একটু গ্যারান্টি প্রথাটা পড়বে, এনাফ। আর কিছু পড়ার দরকার নেই। অনেকগুলো বড় কোশ্চেন, 15-16টা বড় কোশ্চেন বেসিক্যালি আমাদের হয়েই গেছে। এমসিকিউ এবং এসিকিউ দিলাম, এইটুকু তোমরা ঠিকঠাক করে নাও,
তাহলে আশা করি যদি এখনও তোমরা সারাদিনে 6 থেকে 7 ঘন্টা পড়ো, পরীক্ষা এসে গেছে, এইটুকু সময় তো পড়তেই হবে, যদি নিজেকে দাও তাহলে সেক্ষেত্রে দেখবে যে একটা ভালো রেজাল্ট 60% এসে যাবে। তার কারণ আমি বললাম যে এই প্ল্যাটফর্মে কিন্তু প্রথমেই বলেছি 60% পাওয়া বা অ্যাচিভ করা খুব ইজি। মানে এমসিকিউ এসিকিউ 40 আর প্রজেক্ট 20, এখান থেকে 60, আমি ধরে নিচ্ছি এখান থেকে 50 আর বড় কোশ্চেন 40, সেখান থেকে আশা করি 15-16 পাওয়া খুব একটা বড় অসুবিধার ব্যাপার নয়। সেক্ষেত্রে 60 বা 65 এসেই যাবে। সুতরাং তোমরা যদি এখনও এই জায়গাটা পড়তে পারো তাহলে ফার্স্ট ডিভিশন অ্যাচিভ করার জায়গা আছে। একদম, আর কোনো অসুবিধেই নেই। আর 15টা দিন একটু কষ্ট করে যদি পড়ে নেওয়া যায় ভালোভাবে, স্যার যেমনটাই বলছেন, তাহলে 60% পাওয়া কোনো ব্যাপার নয় স্যারের এই সাজেশন ধরে। তাহলে স্যার লাস্ট মিনিট আর কোনো টিপস কি রয়েছে 1 মিনিটের মধ্যে স্টুডেন্টদের একটু বলা যায়? টিপস মানে হচ্ছে আর তো মানে ওই বারবারই অনুশীলনের বাইরে কিছু প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, মোর প্র্যাকটিস, এর বাইরে কিচ্ছু কোনো দিনও হয় না। হ্যাঁ, উইদাউট প্র্যাকটিস স্টেজে মেকআপ করা, বেসিক্যালি এখন যারা পড়তে শুরু করছে তারা স্টেজেই মেকআপ করছে, কারণ সারা বছর না পড়ে এই সময়টা পড়া শুরু করছে। সুতরাং এই সময়টাকে নিজেকে দাও, রেকর্ডিং সিস্টেমে নিজেকে দাও, যাতে আগামী দিনে সেখান থেকে একটা বড় জায়গায় অ্যাচিভ করতে পারো। এর বাইরে আমার আর কিছু বলার নেই। একেবারে, কারণ এই 2 তারিখ অবধি যা তোমরা পড়বে সেটাই কিন্তু থেকে যাবে সারা জীবন। পড়ো এবং লিখে ফেলো, লিখে ফেলো। পড়লে লিখলে মনে থাকার পরিমাণ বেশি হয়, এটা শুধু পড়ে রাখলে কিন্তু মনে থাকে না। পড়বে, সঙ্গে সঙ্গে লিখে ফেলবে, বা 2-3 ঘন্টা পর লিখে ফেললে দেখবে রিভাইজ করো প্রত্যেকটা সাবজেক্টকে, শুধু ইতিহাস নয়, দেখতে পাবে যে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে অ্যাপ্রক্সিমেট থার্ডটাতে। হ্যাঁ, 300 ক্রস করলেই ফার্স্ট ডিভিশন, এবং তার পরবর্তী ক্ষেত্রে তোমরা কী করবে, সেটা অনার্স পড়বে না অন্য কোনো লাইনে যাবে, সেটা তোমাদের ব্যাপার। সেটা যাই হোক, কিন্তু আশা করি হাই সেকেন্ডারি রেজাল্টটা ভালো হবে, এটুকু বলতে পারি। ঠিক আছে, একেবারে অনেক থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এত সুন্দর করে সাজেশন দেওয়ার জন্য আমার পড়ুয়া বন্ধুদের। এবং যেমনটা স্যার বারবার বলছেন, মাথায় কিন্তু এই বিষয়টা রাখতেই হবে, এই 15 দিন বা 2 তারিখ অবধি শুধুমাত্র তোমাদের প্রত্যেকের নিজেদের জন্য সময় নিজেরা বার করো, তাতে সারা জীবনটা আরো অনেক বেশি সুন্দর হবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। এখনো সময় রয়েছে, বেশ কয়েকটা দিন, লেগে পড়ো, মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই দেখতে থাকো সিটিভিএন। অভিভাবকরা যারা রয়েছেন তারা দেখতে থাকুন সিটিভিএন, এবং অবশ্যই নজর রাখো অনলাইন এডুকেশনে, কারণ সাজেশনস কিন্তু থাকছেই তোমাদের জন্য।